আইনের সাধারণ বিষয়ে আমাদের পরিপূর্ণ জানাশোনা না থাকার কারণে বা সামান্যতম বিষয়ে জানাশোনা না থাকার কারণে বা বেসিক বিষয়ে জানা না থাকার কারণে আমরা অনেক বিষয় ভুল করি এবং সেই ভুলের মাসুল আমাদেরকে দিতে হয়। আজকে একটা বাস্তব বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার এক ক্লায়েন্ট 2019 সালে একটা মামলাতে মাদকের মামলাতে আসামি হিসেবে সাজাপ্রাপ্ত হয়ে আপিল দায়ের করে জামিনে গিয়েছেন। এখন আপিল দায়েরের শর্তে জামিনে গিয়ে এই আসামি যেই 1 তারিখও হাজিরা দিতে আসেন নাই, তিনি চলে গেছেন ঢাকাতে। ঢাকাতে গিয়ে তিনি তার বাবার মাধ্যমে খবর নিয়েছেন। তার বাবা কিন্তু আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ না করেই তার ছেলেকে বলে দিয়েছে যে যেহেতু আপিল করেছো, আপিল করে যেহেতু বের হয়েছে, তোমার মামলা। এখন যেহেতু সেই আসামিটার সেল নাম্বার আমার কাছে ছিল না, তাই আমি তার সাথে ওইভাবে যোগাযোগ করতে পারিনি, মামলার তারিখও জানাতে পারিনি। যার ফলে আজকে 2024 সালের মে মাসের লাস্টের দিক দিয়ে সেই আসামি আমার চেম্বারে এসে আমার বন্ধুর মামলা সম্পর্কে আমার কাছে জানতে চাচ্ছে যে ওই ওর মামলাগুলা কেমন, কি অবস্থায় আছে। ওর মামলা শুনলাম ওয়ারেন্ট হয়েছে, তো জামিন নিতে হবে, কিভাবে কি করতে হবে। তখন আমি বললাম, তুমি আরেকজনের মামলা নিয়ে আসছো, তোমার মামলাই তো ওয়ারেন্ট হয়ে আছে। তখন ও আমাকে বললো যে কোন মামলা আমার ওয়ারেন্ট হয়ে আছে। তখন আমি বললাম যে 19 সালে যে আপিল করে তুমি জামিনে গিয়েছো, তারপরে তো একদিনও হাজিরা দিতে আসো নাই। তখন সেই আসামি আমাকে বলল যে আমার বাবা বলেছে মামলা শেষ। তো আমি সেই ওর কথাটা শুনে চিন্তা করলাম, মানুষ কতটা আইন সম্পর্কে অজ্ঞ থাকলে এটা মনে করে যে আপিল করেছি, জামিনে গেছি, মামলা শেষ। তখন আমি ওকে বললাম, এটা তো আমি বলিনি, আমার সাথে তোমার কথা হয়নি, আমি তো বলিনি তোমার মামলা শেষ হয়ে গিয়েছে, বা কে বলেছে। তখন ও বললো যে আমার বাবা বলেছে। তাই আমি বললাম, তোমার বাবা তো আমার সাথে আলোচনা না করে এই কথা তোমাকে বলে দিয়েছে। আপিল করা মানেই তো মামলা শেষ না, তোমাকে সাজা দিয়েছে। সাজা দেওয়ার পরে তোমার সেই সাজার আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে গিয়েছি। সেই উচ্চ আদালতে শুনানি করে তোমার আপিলটা যদি মঞ্জুর হয়, সেক্ষেত্রে তোমার মামলা শেষ হবে। এখন আমরা সাধারণ মানুষ যা আছি, আমাদের প্রত্যেকের এই জিনিসটা জানা থাকা উচিত যে আইনের বেসিক বিষয়গুলো কি। আইনের বেসিক বিষয়গুলো যদিও অনেকে আইনে প্যাচে না পড়লে আইন সম্পর্কে জানতে চায় না, কোর্ট কাছারি সম্পর্কে জানতে চায় না, তারপরেও যদি আপনি কোনো কারণে কোনো মামলায় পড়ে যান বা মামলায় সম্পৃক্ত হয়ে যান, সেক্ষেত্রে সেই মামলার সম্পর্কে আদি অন্ত সবকিছু আপনি জানার চেষ্টা করবেন। সেটা যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে আপনি অন্য মানুষের কথায় বা অন্য কারো মিথ্যা প্রলোভনে আপনি আসক্ত হয়ে বিপদগ্রস্ত হবেন না। আপনি অবশ্যই আপনার আইনজীবী যিনি আছেন তার সাথে যোগাযোগ করবেন, কন্টিনিউ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তিনি আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারবেন। এখন আপনি যদি তার সাথে আলোচনা না করে সমাজের কারো লোকের সাথে, আপনার বন্ধু বান্ধব কারোর সাথে পরামর্শ করেন, তারা কিন্তু সেই আপনার আইনজীবীর মতো মামলা সম্পর্কে জ্ঞাত না। আপনার মামলার কি পরিস্থিতি, কোন অবস্থায় আছে, এটা কিন্তু আপনার আইনজীবী একমাত্র ভালো জানেন। অন্য কেউ কিন্তু আপনার আইনজীবীর মতো আপনাকে বলতে পারবে না। সুতরাং আপনি মামলায় পড়ে গেলে মামলা খালাস না পাওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই বিজ্ঞ আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে হাজিরা দিয়ে আপনাকে মামলায় খালাস পেতে হবে। আপনি যদি খালাস না পেয়ে যদি জামিনে বের হয়ে মনে করেন মামলা শেষ, এটা আপনার জন্য পরবর্তীতে অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দেখা গেছে আমার যে সেই ক্লায়েন্টটা যদি আজকে উনি ঢাকা থেকে আসছেন, ঢাকা থেকে আসার পরে উনি বাড়িতে আসেন, যে কোনো সময় কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারে। তখন তার করার কি থাকবে? তখন তার কিছুই করার থাকবে না। উনি তো আমাকেও বলতে পারবে না যে আপনি আমাকে বলেন নাই, জানান নাই যে মামলায় ওয়ারেন্ট আছে, কারণ উনি তো আমার সাথে যোগাযোগ করেন নাই। আমি তো তার সাথে যোগাযোগ করতে পারি নাই। তার ফোন নাম্বার আমার কাছে না থাকার কারণে আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি। তিনি যেহেতু তার বাবার কথায় রং ইনফরমেশনে তিনি আসক্ত হয়ে আছেন যে তিনি তার মামলা শেষ এখন যে কোনো সময় তাকে পুলিশ যদি ধরে ফেলে, তিনি তো আলটিমেটলি আইনজীবীকে দোষারোপ করবেন। সুতরাং আমরা মামলায় পড়ে গেলে, মামলায় আসামি হিসেবে শ্রেণীভুক্ত হয়ে গেলে অবশ্যই বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে, বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে সঠিক তথ্যটা নিব, বিজ্ঞ আইনজীবীর পরামর্শ মতো কাজ করবো, আইনজীবীকে হেল্প করব। আইনজীবীকে হেল্প করলে আপনি আপনার মামলা থেকে নিস্তার পেতে পারবেন বা রেহাই পেতে পারবেন। অবশ্যই আইনজীবীকেও আপনার প্রতি আন্তরিক হতে হবে এবং আপনার মামলার প্রতি তার যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সুতরাং যে কোনো মামলাই হোক, ফৌজদারি মামলার ক্ষেত্রে জামিন পাওয়া মানেই মামলা শেষ নয়। জামিন পাওয়ার পরেও মামলা হাজিরা দিতে হয়। ফৌজদারি মামলা সাধারণত দুইটি ক্ষেত্রে শেষ হয়। প্রথমত হলো যদি সিআর মামলা হয়, সেক্ষেত্রে তদন্ত প্রতিবেদনালয়কে মামলা শেষ হতে পারে। আর যদি মামলা হয়, সেক্ষেত্রে চার্জ থেকে আসামিকে যদি নাম বাদ দেয়, সেক্ষেত্রে আসামির মামলা থেকে অব্যাহতি পাওয়া যায়। অথবা যদি চার্জশিটে নামও থাকে কিন্তু আসামির বিরুদ্ধে যদি চার্জশিটে ওই ধরনের কোনো অভিযোগ না থাকে, তাহলে বিজ্ঞ আইনজীবী ডিসচার্জের দরখাস্তের মাধ্যমে সেই আসামিকে অব্যাহতি নিয়ে তাকে মুক্তি দিতে পারেন। এবং যদি আসামি চার্জশিটে নাম অন্তর্ভুক্ত হয়ে যায় এবং যদি চার্জ গঠন হয়ে যায় তার বিরুদ্ধে, সেক্ষেত্রে তাকে আদালতে নির্দোষ প্রমাণ করতে হলে তার বিরুদ্ধে যে সাক্ষীগুলো মামলার মধ্যে আছে, সেই সাক্ষীকে জেরার মাধ্যমে মামলার পরিপূর্ণ ট্রায়াল শেষ করে তাকে এই মামলা থেকে খালাস করে নিতে হবে। কিন্তু আসামিকে যদি
ট্রায়াল ফেস করার পরে যদি খালাস করা না যায়, যদি আসামি কনভিক্টেড হয়ে যায়, যদি সাজাপ্রাপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে আসামির জন্য সেই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করে তাকে আপিল মামলায় আপিল শুনানির মাধ্যমে আপিল মঞ্জুর করে খালাস করে নিতে হবে। এখন অনেকে আমরা মনে করি যে আপিল করেছি, জেল থেকে বের হয়েছি, আর তো কোনো মামলা আমার থাকতে পারে না বা মামলার আর তারিখ পারবে না। এটা আসলে ভুল ধারণা। আপনারা আপনাদের আইনজীবীর সাথে সঠিকভাবে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপিল মামলা নিয়মিত হাজিরা প্রদান করে আপিল শুনানির মাধ্যমে আপনার আপিল মামলাটা আপিল মঞ্জুর করো, তো আপনার আপিল মামলা থেকে আপনার খালাস নিতে হবে। এই হচ্ছে আজকে আলোচনা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা বেন না, আপনার আইনজীবীর সাথে থাকুন, আইনজীবীর সাথে পরামর্শ করুন। যে কোনো বিষয়ে আইনজীবীর সাথে পরামর্শ করলে আপনি যে কোনো মামলাই ভালো ফলাফল পেতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।